ঠিক আছে, আমরা আজকে 10 নম্বর অঙ্ক শুরু করব। তো 10 নম্বর অঙ্ক বলতেছে present below are the data taken from the report for Fortune Limited. প্রথমেই কি দেওয়া আছে কোশ্চেনে? প্রথমেই দেওয়া আছে ক্যাশ 15,000 টাকার ক্যাশ এবং 8,000 টাকার ক্যাশ দেওয়া আছে। আর বিগিনিং ব্যালেন্স হচ্ছে ক্যাশের 8,000 এবং এন্ডিং ব্যালেন্স হচ্ছে ক্যাশের 15,000। কারেন্ট অ্যাসেট আদার ক্যাশ, আমাদের কারেন্ট অ্যাসেট আছে ক্যাশ ব্যতীত 85,000 টাকা এবং 60,000 টাকা। ইনভেস্টমেন্ট লং টার্ম ইনভেস্টমেন্ট আছে, লং টার্ম ইনভেস্টমেন্ট 10,000 টাকা আছে, 53,000 ছিল আগে, তো সেটা পরে 10,000 হয়েছে। প্লান্ট অ্যাসেট 3,35,000 টাকা আর এখানে হলো 2,15,000 টাকা। ঠিক আছে, এইভাবে মোট যোগফল দেওয়া আছে দুটো ব্যালেন্স। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, কারেন্ট লায়াবিলিটিস, বন্ড পেয়াবল, ক্যাপিটাল স্টক এবং রিটেইন আর্নিং। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের নিচে কি বলা আছে, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি carried at a cost of taka 43,000 on December 31, 2018, were sold in 2019 for 34,000 টাকা। বলতেছে যে ম্যাচুরিটি পর্যন্ত একটা সিকিউরিটির মূল্য ছিল 43,000 টাকা, যেটা 2018 সালের 31 তারিখ, আর সেই সিকিউরিটির মূল্য পরে হয়ে গেছে 34,000 টাকা। তাহলে এখানে কি বিক্রি করছে না, বিক্রি করছে কত টাকার সিকিউরিটি বিক্রি করছে, এখানে বিয়োগ করলে মেবি 9,000 টাকা হয়। তাহলে সিকিউরিটি বা ইনভেস্টমেন্ট যদি বিক্রি করে দেয় সেটা আমরা কোথায় দেখাই, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আছে, পরে দেখবো এটা আমরা একটা একটা করে আগে এগুলো পড়ি, এডিশনাল ইনফরমেশন গুলো একটু পড়ে নিই। প্লান্ট অ্যাসেট আছে 50,000 টাকার, এবং এই 50,000 টাকার প্লান্ট অ্যাসেটের 80% হয় অবচয় এবং বিক্রি করা হয় 8,000 টাকা। তো এখান থেকে আমাকে কি কি করতে হবে, প্লান্ট বিক্রি করছি, 50,000 টাকা মূল্যের প্লান্ট বিক্রি করছি, এটা আমাদের কাজে আসবে। অবচয় বের করতে হবে এবং বিক্রি করে লাভ হলো নাকি ক্ষতি হলো, তিনটা জিনিস আমরা তাহলে এখান থেকে আইডেন্টিফাই করবো। নিট ইনকাম আছে 46,000, ডিভিডেন্ড আছে 10,000। বলছে প্রিপেয়ার এ ক্যাশ, prepare a statement of cash flow for year 2019 using the indirect method. Indirect method এ আমাদের কি করতে হবে, ক্যাশ ফ্লো তৈরি করতে হবে। তো আমরা ওই ছক করেও করতে পারি, ছক ছাড়াও করতে পারি। ছক ছাড়া করাই মনে হয় আমার জন্য বেটার হবে, কারণ এটা ইজিলি বের করা যাবে না, ছক করতে হবে সময় প্রয়োজন। ছক করলে যে হবে না তা না, ছক করলে হবে, ছকে এই কাজই করা হচ্ছে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কিভাবে শিখছি আমরা, ক্লোজিং অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের সাথে বিয়োগ করতে হবে ওপেনিং অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন, আর যোগ করতে হবে ডিপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেট, যে সম্পদটা তুমি বিক্রি করে দিচ্ছ তার অবচয় যোগ করতে হবে। খেয়াল করে দেখি, অবচয়ের অ্যাকুমুলেট ভ্যালুর ক্লোজিং ব্যালেন্স ছিল 20,000, 20,000 বসাইছি, ক্লোজিং ব্যালেন্স ছিল 40,000, 40,000 বসাইছি, এবং অবচয় কার্ডটা ধরবো আমরা যে সম্পদটা আমরা বিক্রি করছি তার অবচয়। কত টাকা পণ্য সম্পদ ছিল, 50,000 টাকার সম্পদ ছিল, 80% হয় অবচয়, 80% 40,000 টাকা আসতেছে। তাহলে 20,000 থেকে 40,000 বাদ দিয়ে 40,000 যোগ করলে তোমার অবচয় বের হইতেছে 20,000 টাকা। ঠিক আছে, তারপরে তোমাকে বের করতে হবে তুমি কত টাকার সম্পদ বিক্রি করছো। কিভাবে পাবো, এটা আমরা ওই ভিতরে করতে পারতাম, আবার ওয়ার্কিং করেও করতে পারি। তাহলে দেখো, এই যে প্লান্ট অ্যাসেট ক্লোজিং ব্যালেন্স ছিল 3,35,000, ওপেনিং ব্যালেন্স ছিল 2,15,000, দুটো বিয়োগ করে আমরা যোগ করবো কতটুকু, আমরা কত টাকার পণ্য বিক্রি করছি, মানে কস্ট প্রাইস অফ সোল্ড প্লান্ট, যে যে প্লান্টটা আমরা বিক্রি করছি তার কস্ট মূল্য কত ছিল, সেটা যোগ করলে তুমি পাইতেছো কি প্লান্ট কতটুকু নতুন পারচেস করছো। ঠিক আছে, ক্লোজিং থেকে ওপেনিং বাদ দিয়ে তুমি যেটা বিক্রি করেছো তার কস্ট মূল্য অ্যাড করলে তুমি পেয়ে যাবা কতটুকু প্লান্ট তুমি নতুন কিনছো এই 2019 সালে। তারপরে তোমাকে বের করতে হবে কি তোমার কতটুকু, স্যার এই 50,000 টাকাটা স্যার বুঝলাম না একটু। এই যে 50,000 টাকা এখানে লিখছি কি কস্ট প্রাইস অফ সোল্ড প্লান্ট, অর্থাৎ তুমি যেই প্লান্টটা বিক্রি করছো
তার কস্ট মূল্য কত ছিল, এই যে প্ল্যান বিক্রি করছো, করছো কত টাকা বিক্রি সেটা না, তোমার ওই বিক্রিত সম্পদের মূল্যটা কত ছিল সেটা। হ্যাঁ, কিন্তু স্যার এটা থেকে তো আবার 80% বাদ যাবে না, এটা তো ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। না না, স্যার এটা সহযোগ করতে হইব। হ্যাঁ তো আমি লিখি না এখানকার, আমি এটা লিখি নাই যে ডিপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেট, আমি লিখছি কস্ট প্রাইস অফ দ্য সোল্ড প্ল্যান। অর্থাৎ মানে তুমি যেই 50,000 প্ল্যানটা, টাকা তো স্যার মানে আসল মূল্য। আসল মূল্যটাই বলছে এখানে, সব আসল মূল্যই বলছে এখানে। যে পারচেস প্ল্যান্টের শেষে কত ছিল, শুরুতে কত ছিল, আর কত টাকা মূল্যের সম্পদ বিক্রি করছি সেটা, এখানে কোনো অবচয়টা বিষয় না। অবচয়ের কাজ আমি করে ফেলছি। এখানে সব আসল মূল্য, প্ল্যান্টের যেই নিট ভ্যালু সেই ভ্যালু গুলো আমি এখানে বলতেছি। এখানে কোনো অবচয় বা অ্যাকুমুলেট কিছু আসবে। তারপরে লস অর গেইন অফ প্ল্যান্ট অ্যাসেট, তুমি যে অ্যাসেটটা বিক্রি করলা তোমার লাভ হলো নাকি লস হলো, কিভাবে বুঝবা? আমাদের সূত্র কি, সেলস ভ্যালু থেকে বুক ভ্যালু অফ অ্যাসেট বাদ দিতে হবে। তুমি কয় টাকা বিক্রি করছো আর ওই সম্পদের মূল্য কত ছিল অবচয় বাদ দেওয়ার পর, সেটাকেই বলে আমরা বুক ভ্যালু। অর্থাৎ কস্ট মূল্য ছিল 50,000, কিন্তু এই সম্পদের আবার অবচয় হয়েছিল 80%, অর্থাৎ 40,000। 40,000 টাকা অবচয় হয়েছে, তাহলে তোমার বিক্রয় যোগ্য মূল্য কত ছিল? বিক্রয় যোগ্য মূল্য ছিল হচ্ছে 10,000 টাকা। কেন? কারণ তুমি তো সম্পদটা আবার ব্যবহার করছো না। 50,000 টাকার সম্পদ ব্যবহার করতে করতে 80% অবচয় হয়ে গেছে, তাহলে তোমার হাতে আছে 20% টাকা। অর্থাৎ 50,000 টাকার সম্পদ, সেটা অবচয় হওয়ার পরে হয়ে গেছে 10,000 টাকা। তাহলে বিক্রি করছো তুমি 8,000 টাকা, তাহলে তোমার লস হয়েছে নাকি? 2,000 টাকা লস হয়েছে, এই জন্য এখানে আমরা লিখলাম লস 2,000 টাকা। এখন এই জিনিসগুলো আমরা এখানে বসাবো। প্রথমে বসাবো নিট ইনকাম। কোম্পানির নিট ইনকাম দেওয়া আছে কত, 46,000। তারপরে আমরা অ্যাসেট, কারেন্ট অ্যাসেট কি বাড়ছে না কমছে? কারেন্ট অ্যাসেট বাড়ছে। কত টাকা বাড়ছে? 2,500 টাকা বাড়ছে। অ্যাসেট বাড়লে মাইনাস হয়, ঠিক আছে। লাইবিলিটিস কি হয়েছে? লাইবিলিটিস বাড়ছে, বাড়লে কি হয়? যোগ হয়। কত টাকা বাড়ছে? কই লাইবিলিটিস, 8,000 বাড়ছে না? 8,000 হবে না 18,000, সরি 8,000, 18,000, 18,000 টাকা বাড়ছে, যোগ হবে 18,000 টাকা। এরপর লস অন সেলস অন ল্যান্ড, লং টার্ম ইনভেস্টমেন্ট, এই যে এটা কি সিকিউরিটি? হ্যাঁ, সিকিউরিটি হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। সেই লং টার্ম ইনভেস্টমেন্ট না, সরি আমি কি বলছি, লং টার্ম ইনভেস্টমেন্ট এখানে আছে। কত টাকা ছিল? 53, হয়েছে 10, তার মানে লং টার্ম ইনভেস্টমেন্টটা বিক্রি করে দিছো। কত টাকা বিক্রি করছো, দুইটার বিয়োগ ফল কত হয়? বিক্রয় তো আসবে না, এখানে আসবে বিক্রি করে লাভ হয়েছে নাকি লস হয়েছে সেই বিষয়টা। আচ্ছা আমরা দেখি। 43,000 টাকা মূল্য ছিল, 34,000। হ্যাঁ, এই যে নিচে দেওয়া আছে, তুমি যে সম্পদটা বিক্রি করছো, যে ইনভেস্টমেন্টটা, সিকিউরিটিটা, তার অর্থাৎ 43,000 টাকার সম্পদ তুমি বিক্রি করছো কত টাকা? 34,000 টাকা। তোমার কি লাভ হয়েছে না লস হয়েছে? তোমার লস হয়েছে। মূল্য ছিল 43,000, তুমি বিক্রি করছো 34,000 টাকা, তাহলে তোমার 9,000 টাকা লস হয়েছে। আর লস হলে এটা যোগ করতে হয়, এই জন্য লিখছি লস অন সেলস অন লং টার্ম ইনভেস্টমেন্ট 9,000 টাকা। বুঝতে পারছি? আর এই যে 34,000 টাকা, এটা কোথায় আসবে? এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসবে, কারণ তুমি তো বিক্রি করছো। হ্যাঁ, বিক্রয় করে যে টাকাটা আসে সেটাকে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দেখাই, আর বিক্রি করে যে লাভ বা ক্ষতি হয় সেটা আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখাই, ঠিক আছে। এরপরে লস অন সেলস অফ প্লান্ট, এই যে এখানে লস বের করে রাখছি না, কত টাকা বের করছি? 2,000 টাকা বের করে রাখছি, এই 2,000 টাকা আমরা বসালাম। এরপর আমরা অবচয় বের করে রাখছি, অবচয়টা এখানে বসালাম। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমরা অবচয় এবং প্লান্ট অ্যাসেটের বিক্রি করে যে লস হয়েছে সেটা বসাইছি। আর আমাদের প্লান্ট অ্যাসেট বিক্রি করছি কয় টাকা সেটা আসবে হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ সম্পদ ক্রয় বিক্রয় করলে সেটা আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে, এবং ক্রয় বিক্রয় করে যদি লাভ বা ক্ষতি হয় সেটা আসবে অপারেটিং অ্যাক্টিভিটিসে। তাহলে এই পর্যন্ত আমরা গেলাম। তাহলে নিট ক্যাশ প্রোভাইড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস আসছে 70,000 টাকা, ঠিক আছে। অর্থাৎ আগে 40,000 টাকা
নেট ইনকাম ছিল আর নতুন অ্যাডজাস্ট হয়েছে 24,000 টাকা, এই টোটাল হলো 70,000 টাকা। তারপরে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, দুইটা সম্পদ আমরা বিক্রি করছি এবং একটা সম্পদ কিনছি, সেই জিনিসগুলো এখানে আসবে। প্রথমে আমরা কেনারটাই দেখি, যেহেতু ওয়ার্কিং করে রাখছি। কিনছি কত টাকার সম্পদ, 1,70,000 টাকার সম্পদ কিনছি, 1,70,000 টাকা মাইনাস হয়েছে। কেন? কারণ সম্পদ কিনলে ক্যাশ আউটফ্লো হয়, এই জন্য মাইনাস দেখাইছে। আর দুইটা সম্পদ আমরা বিক্রি করছি। কি কি বিক্রি করছি? আমরা প্লান্ট অ্যাসেট বিক্রি করছি। এখান থেকে একটু দেখি, এই যে প্লান্ট অ্যাসেট কত টাকার বিক্রি করছি। প্লান্ট অ্যাসেট কত টাকা বিক্রি করছে? 8,000 টাকা বিক্রি করছে। এই 8,000 টাকা এখানে আসবে। তোমাদের যারা শীট নিছো হ্যাঁ স্যার, তাদের এখানে শীটের একটু মধ্যে ভুল তো আছে। লাভ দেওয়া আছে। হ্যাঁ, এটা ভুল হয়েছে, এটা ঠিক করে নিই। এই জন্য আমি হলুদ মার্ক দিয়ে রাখছি, যেগুলো কারেকশন করছি সেগুলো হলুদ মার্ক দিয়ে মার্ক করে রাখছি। যারা শীট নিছো বা পিডিএফটা আমার আবার আপলোড দিতে হবে গুগল ড্রাইভে, এগুলো কারেকশন করে আবার আপলোড দিতে হবে। এটাই আমি আপলোড আবার দিয়ে দিব। তোমরা পরে ক্লাস চ্যাপ্টার একটা ক্লাস লাগবে বলে তখন এখানে যে কারেকশনটা পাওয়া যাবে ইউজ করছি। গেল এটা। তারপরে যে লং টার্ম ইনভেস্টর যে বলছিলাম 34,000 টাকার আমি ইনভেস্টমেন্ট বিক্রি করে দিচ্ছি, সেটাও এখানে আসবে। তাহলে আমরা প্ল্যান বা ইনভেস্টমেন্ট এগুলো যদি ক্রয় বিক্রয় করি, সেগুলো আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দেখাইতে হবে। তাহলে এখান থেকে আমাদের নিট ক্যাশ ইউজ বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসলো 1,28,000 টাকা। ইউজ থেকে মাইনাস আসছে, মাইনাসের কারণে ইউজ দেখাইছে। এরপরে আসি, একদম ইজি কিন্তু, মানে সবগুলো অঙ্কেই কিন্তু একই প্যাটার্নে হইতেছে, কোনো যে ব্যতিক্রম এরকম এখনো পাইনি। শুধু ডিরেক্টটা এখনো শেখানো বাকি আছে। আমরা মেবি নেক্সট ক্লাসে ডিরেক্টটা শিখাবো। আজকে এটা করলে, আজকে যতটুকু করার পরে নেক্সট ক্লাসে হয়তো শেষ হয়ে যাবে। তো এখন আমরা বসবো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কারা আসবে? যত বন্ড শেয়ার ইস্যু হয়। স্যার একটু, স্যার প্ল্যান পারচেজ এই যে 2,15,000 থেকে স্যার এই যে 3,35,000, এটার পার্থক্যটা এখানে বসছে না? না, প্ল্যান পারচেজ তো এই যে আমরা বের করে রাখছি, প্ল্যান পারচেজ বের করে রাখছি না। ওই যে ওখানে যে মাইনাস দিবা, এর মধ্যে তো আবার আছে না, হ্যাঁ স্যার, স্যার বুঝতে পারিনি। সম্পদ আবার একটা বিক্রি করে দিছিলে না, ওই যোগ বিয়োগ করে কত পারচেজ, সেই জন্য হ্যাঁ আমরা স্যার। ওয়ার্কিং আলাদা করছি। নাহলে কিন্তু আমি এইখানেই ব্র্যাকেট দিয়ে দেখাই দিতাম যে এটা থেকে বিয়োগ হবে না। কারণ তুমি একটা সম্পদ কিনছো, আবার ওই সম্পদ আবার কিছু বিক্রি করছো, এমন হয়তো শুধু ক্রয়ের ঘটনা বা শুধু বিক্রয়ের ঘটনা, তাহলে আমি এখানেই ব্র্যাকেট দিয়ে দেখাই দিতাম, আলাদা ওয়ার্কিং করতাম না। কিন্তু ক্রয়ও করছে আবার বিক্রয়ও করছে, এই জন্যই আমরা ওয়ার্কিংটা আমাদের করে নিতে হয়েছে। এরপরে আসি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কি আসে? ডিভিডেন্ড আসে এবং শেয়ার বা বন্ড বাবদ কোনো টাকা পরিশোধ করলে বা পাওয়া গেলে সেগুলো আমরা এখানে। তাহলে আমরা সমন্বয় আগে চেক করে দেখি সমন্বয় কিছু বাদ ছিল কিনা। ডিভিডেন্ড ছিল 10,000, 10,000 আমরা বসালাম ডিভিডেন্ড পেইড 10,000 টাকা। তারপরে কি ছিল আমাদের? এখানে কি আর কোনো কিছু বসানো? না, এখানে আর কোনো কিছুই বসানো বাকি নাই। আমরা একটু এখানে দেখি যে এখানকার কোনো এন্ট্রি বসানো বাকি আছে কিনা। অ্যাসেট তো কোনো কিছুই আসবে না এখানকার। এখানে কারেন্ট লায়াবিলিটিস বলেছি বন্ড, দেখো বন্ড, বন্ড পেয়াবল আগে ছিল না, কিন্তু পরে নতুন আসছে। কেন আসছে? কারণ বাজারে নতুন বন্ড ছাড়া হয়েছে। দেখো ইস্যু অফ বন্ড 75,000, ইস্যু অফ বন্ড 75,000, এছাড়া আর কোনো এন্ট্রি নাই। রিটার্ন আর্নিং ওই যে গত ক্লাসের মতোই, এটার আমাদের কাজ হয়ে গেছে অটোমেটিকলি, এটার আলাদা কোনো কাজ হবে না, রিটার্ন আর্নিং কাজ হয় না। এই রিটার্ন আর্নিংটা শুধুমাত্র ইউজ করা হয় কখন? যখন কোম্পানির যদি লিড ইনকাম না থাকে বা ডিভিডেন্ড না থাকে, তখন এইগুলো বের করার জন্য আমাকে রিটার্ন আর্নিং এর সাথে নিতে হবে। তো অঙ্কে নিট ইনকামও দেওয়া আছে এবং ডিভিডেন্ডও দেওয়া আছে, এই জন্য আর আমার ওইটার ক্যালকুলেশনের প্রয়োজন নাই। ক্যালকুলেশন করলে ইনক্রিজ ডিক্রিজ জিরো হবে, কোনো বাড়াও নাই কমও। আচ্ছা, তাহলে কমপ্লিট। আমাদের নিট নিট ইনকাম ইনক্রিজ করছে কত? 7,000, আর আমাদের বিগিনিং ব্যালেন্স ছিল 8,000। 8 7 মিলে হলে যে 15 দেওয়া আছে অ্যান্সার, এখানে 15,000ই হবে। কমপ্লিট। এরপরে আসি 17, 11। এগুলো প্রত্যেকটা একটু একটু আমি চেঞ্জ করছি। হ্যাঁ, ওয়ার্কিং গুলো জাস্ট ওয়ার্কিং গুলো ছক না করে এভাবে করলে আমাদের জন্য একটু ইজি হয় দেখে
আমরা আগে সলিউশনটা যেভাবে রেডি করে রাখছিলাম সেটা একটু কারেকশন করছি। এখন আমরা দেখব ইভেন নাম্বার ম্যাথটা শুধু ওয়ার্কিং এই চেঞ্জ করতে আর কোনো কিছু change করব না। The Magna Company comparative balance sheet for the year ended December 31st, 2018 and 2019 2018 সালে এবং 19 সালের কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া আছে দুইটা সালের। প্রথমে ক্যাশের কাজ হচ্ছে সবার শেষে ক্যাশের বিগিনিং ব্যালেন্স 3 হবে আর এন্ডিং ব্যালেন্স 4000 হবে। অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে 8800 আর এখানে আছে 11000 আর ব্যাড ডেটস আছে মাইনাস ফিগারে, ব্যাড ডেটস অলওয়েজ মাইনাস ফিগারেই থাকবে কারণ এই ব্যাড ডেট অ্যালাউন্স সেটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিতে হয়। ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিয়ে নিট অ্যাকাউন্ট রিসিভেবল কত সেটা আমরা বের করব ওয়ার্কিং করে, অথবা তুমি আলাদাভাবেও দেখাইতে পারো, এটা কারেন্ট লায়াবিলিটিসে হিসেবে করতে পারো, কিন্তু বাদ দিয়ে দেখানোই বেস্ট কারণ এটা হলো রিসিভেবলের সাথে আর সম্পর্ক। ঠিক আছে, আমাদের নিট অ্যাকাউন্ট রিসিভেবল কত সেটা বের করতে হবে, এটা বাদ দিয়ে, এবং মাইনাস ফিগার দেখিয়েও রাখছে তারা। তারপরে এটা যদি নিচে থাকতো তাহলে কিন্তু মাইনাস ফিগার থাকতো না, তখন এটা প্লাস ফিগারেই থাকতো, তখনও কিন্তু আমরা ওই অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিতাম। সামনে এরকম অঙ্ক আছে, পরেই পাবো। এটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, অ্যাকুমুলেটটা যেমন এটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। এইখানে থাকলে থাকবে হলো প্লাস আকারে, আর উপরে গেলে চলে যাবে হলো মাইনাস আকারে। ঠিক আছে, কারণ এটা হলো সম্পদের যে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনটা হলো ওই অ্যাসেটের বিপরীতের এন্ট্রি। অর্থাৎ অ্যাসেটের এগেইনস্টই তো অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন হয়, হ্যাঁ। এই জন্য অ্যাসেটটা হয় প্লাসের, আর অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনটা যদি অ্যাসেটে যে বসে তাহলে সেটা মাইনাস ফিগারে শো করে। দেখবো কিছু কিছু অঙ্কে দেখবা আগে করে আসছি, যেটা উপরে থাকে, যখন উপরে থাকে তখন দেখবো মাইনাস ফিগারে দেওয়া, আর যখন নিচে থাকতেছি তখন এটা প্লাস ফিগারে দেওয়া। ঠিক এই অ্যাকুমুলেটরের ব্যাপারটাও তেমন, উপরে থাকলে মাইনাস আর নিচে থাকলে প্লাসে হবে। সঞ্চিতি হলে ক্রেডিট, আর ক্রেডিট দ্বারা আমরা দায়কেও বুঝতে পারি, আয়কেও বুঝতে পারি। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, তো এগুলো সবগুলো আমরা পার্থক্য দেখবো, কার কার কি পার্থক্য হয়েছে সেই অনুযায়ী আমরা দেখাবো। তো আমরা কিছু ওয়ার্কিং করে নিই, সেই ওয়ার্কিংটা কি, আমরা প্রথমেই আমাদের প্রশ্নে যেটা লাগে, আমার অঙ্ক শুরু করতে হয় কি দিয়ে, নিট ইনকাম দিয়ে। দেখো কোশ্চেনে এখানে তো জীবনেও নিট ইনকাম থাকবে না, কারণ এটা তো ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে কোনো সময় নিট ইনকাম থাকে না। আর থাকতে পারে আলাদা এখানে এই তোমার রিটেন আর্নিং এ, না রিটেন আর্নিং থাকলে নিট ইনকাম থাকবে না, নিট ইনকামটা এখানে খুঁজে পাবা না কোনো সময়। নিচে দেখবা আছে কিনা, না থাকলে আমরা কি বলছিলাম, ওই যে রিটেন আর্নিং এর সাহায্য নিতে হবে কোম্পানি নিট ইনকাম কত ছিল সেটা জানার জন্য। ঠিক আছে, তো দেখো ইকুইপমেন্ট আছে, তারপর ডিপ্রিসিয়েশন আছে, কিন্তু পুরো চারটা এন্ট্রি পড়ে দেখো কোনোটার মধ্যে নিট ইনকামের কথা বলা নেই। এখন আমরা কার সাহায্য নিব, রিটেন আর্নিং, সংরক্ষিত আয়ের সাহায্য নিব। তো এই সূত্র দেখার আগে তুমি এইখানে কনসেপ্টটাকে ক্লিয়ার হও, তুমি সূত্র নিজেই বানাইতে পারবে। ঠিক আছে, দেখো তোমার নিট ইনকাম ছিল 18 সালে, সরি রিটেন আর্নিং ছিল তোমার 13,000 টাকা 2018 সালে, কিন্তু 2019 সালে দেখছো 14,500 টাকা। তার মানে তোমার এখানে বোঝা যাইতেছে কি যে নিট ইনকাম হইতে পারতো 1500 টাকা, নাকি 13,000 ছিল, এখন দেখাইতেছে 14,500। তাহলে সেই হিসেবে যদি কোম্পানি কোনো ডিভিডেন্ড না দেয়, কোম্পানি যদি কোনো ডিভিডেন্ড না দেয়, তাহলে এই কোম্পানির নিট ইনকাম কত হয়েছে এই বছর, 13,000 থেকে 14,500 হওয়া মানে 1500 টাকা নিট ইনকাম হয়েছে 18 সাল থেকে 19 সালে। বুঝতে পারছি, এক বছরে তাদের নিট ইনকাম 1500 যদি কোম্পানি কোনো ডিভিডেন্ড না দেয়। এখন দেখবো আমরা কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে কি দেয় না, যদি দেয় তাহলে সেটা আবার অ্যাড হবে, কারণ ডিভিডেন্ডটা কোথা থেকে দেওয়া হয়, ওই যে নিট ইনকাম যেটা সেখান থেকে দেওয়া হয়। এই জন্য কি করতে হবে, আমাকে এই 1500 সাথে ওই ডিভিডেন্ডটাও অ্যাড করতে হবে। বুঝতে পারছি, তাহলে আমরা খুঁজবো যে ডিভিডেন্ড আছে কিনা। এই যে দেখো ডিভিডেন্ড 6,000 দিচ্ছে, আমি ডিভিডেন্ড কি কোন জায়গা থেকে দেবে, ডিভিডেন্ড দিবেন আয়ের থেকে। তার মানে ওই বছর টোটাল তার আয় হয়েছিল 7,500 টাকা, 7,500 টাকার মধ্যে 6,000 টাকা ডিভিডেন্ড দিছে, আর এইখানে পার্থক্য 1500 টাকা। ঠিক আছে, এই জন্য এই টোটাল হলো তার 7,500 টাকা। এইটাই এখানে সূত্র আকারে লিখছি, দেখো যে ক্লোজিং রিটার্নিং মাইনাস ওপেনিং রিটার্ন আর্নিং। তাহলে আমার রিটার্ন নিট ইনকাম থাকার কথা 1500, কিন্তু কোম্পানি আবার ডিভিডেন্ড দিচ্ছে, এই ডিভিডেন্ডটাও অ্যাড হয়েছে
হয়ে তার টোটাল নিট ইনকাম দেখাইতেছে এবছর 7,500 টাকা। বুঝতে পারছি? 7,500 টাকা নিট ইনকাম দিয়ে আমরা শুরু করবো। তারপরে তো আর এটা মনে হয় না বলতে হবে, কারণ এটা অলরেডি করছি কয়েকবার। ডিপ্রিসিয়েশন কোশ্চেনে না থাকলে ডিপ্রিসিয়েশন বের করে নিতে হয়। কিভাবে বের করব? ক্লোজিং অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন মাইনাস ওপেনিং অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন প্লাস ডিপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেট। তাহলে ক্লোজিং অ্যাকাউন্ট অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন কত? 5,500, আর বিগিনিং হচ্ছে 4,500। আর তুমি যে সম্পদটা বিক্রি করছো, যে এখানে বলে দিছে ফুললি ডিপ্রিসিয়েট ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 1,000, অর্থাৎ এই যে 1,000 টাকার একটা সম্পদ পুরাটাই অবচয় হয়ে গেছে। অর্থাৎ এই 1,000 টাকাই সম্পদের মূল্য, এই 1,000 টাকাই ওই বিক্রিত পণ্যের মূল্য। ঠিক আছে? বিক্রিত পণ্যের যে অবচয়, সেটাই এইটার অবচয়। বুঝতে পারছো বিষয়টা? বলতেছে যে তোমার 1,000 টাকার একটা সম্পদ পুরাটাই কি হয়ে গেছে? ডিসকার্ড, অর্থাৎ পুরাটাই তোমার অবচয় হয়ে গেছে। ঠিক আছে? তো এখন কি করতে হবে? পুরাটাই আমাকে দেখাতে হবে অবচয়। তাহলে এখানে কত দাঁড়ালো? তাহলে 2,000 টাকা দাঁড়াইছে। ঠিক আছে? তাহলে অবচয় দাঁড়ালো 2,000। এই অবচয়টা কার ছিল? ইকুইপমেন্টের, নাকি? ইকুইপমেন্টের অবচয় দাঁড়ালো। এরপরে আসি যে দেখবো আমরা এই যে নিট অ্যাকাউন্ট রিসিভেবল কিভাবে বলছিলাম বের করবো। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট বাদ দিব। এই বাদ দিচ্ছি আমরা, এখানে 8,000 আসছে, এইখানে আসছে 10,000 টাকা। তাহলে এই দুটোর তফাৎ কত? 2,000 টাকা। 2,000 বাড়ছে না কমছে? কমছে। কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে কি করতে হয়? যোগ করতে হয়। ঠিক আছে? তাহলে আমরা যে প্রথমে নিট ইনকাম বসাইছি 7,500 টাকা, অবচয় বের করছি 2,000 টাকা, সেটা বসালাম। প্রিলিমিনারি এক্সপেন্স অফ রিটার্ন অফ, এই যে প্রিলিমিনারি এক্সপেন্স অফ রিটার্ন অফ কত টাকা? এটার পার্থক্য হলো 1,000 টাকা। এই 1,000 টাকা বসালাম। ডিক্রিজ ইন নিট অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল এই যে কমে গেছে 2,000, সেটা বসালাম। ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা 22,000 হবে, 2 একটা কম হচ্ছে, এটা আমি মার্ক করে রাখলাম। 2 লেখাটা উঠে নাই, হ্যাঁ ঠিক করে নিলাম। 22,000 হবে। এই যে 22,000, 22,000 আর 20,000 কত আসলো? 2,000। তারপরে ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়াবল, অ্যাকাউন্টস পেয়াবল কমে গেছে, তাকায় দেখি আমরা অ্যাকাউন্টস পেয়াবল, এই যে দেখো কত কমছে, 2,500 টাকা কমে গেছে। কমলে যোগ। ঠিক আছে? এবং ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স এই যে দিকে দেখো, ট্যাক্স পেয়েবল ছিল হলো 25, হয়েছে 27। ঠিক আছে নাকি? উপরে অ্যামাউন্ট ছিল হলো 1, হয়েছে 2, তার মানে 1,000 আমাদের ইনক্রিজ হয়েছে। দায় বাড়লে যোগ হয়, এই সব যোগ করে তুমি আসো। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস মিস্টেক করছি মেবি, সেটা হলো এখানে তো 1,500 হবে, কিন্তু এখানে কিছু যোগ বিয়োগের কিছু মনে ভুল করছেন। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল যদি কমে তাহলে যোগ হয়, এই যে এটা বিয়োগ দিয়ে নিতেছি, মাইনাস হবে। অ্যাসেট ইনক্রিজ করছে, এটা মাইনাস হবে, এই দুইটা মাইনাস হবে, এই দুটো আমাকে মার্ক করতে হবে। এখন দেখো তো হয়েছে কিনা, যোগ করো তো। কত হয়? করতেছো? দেখো স্যার ঠিক আছে ঠিকই তো কিন্তু। আছে 1500। না, ওই যে তখন তো মাইনাস দিয়েছিলাম না, এখন কি মাইনাস হয়? 2, 3, 5, 6, 6,000 থেকে, হ্যাঁ এবার ঠিক আছে। তখন ওই যে এই ব্র্যাকেটটা দেওয়া হয়েছিল না ভুল ক্রমে, ব্র্যাকেটটা দিয়ে নিয়ে। আচ্ছা, তাহলে আমাদের গেল 7,500 আর 1,500, এই 9,000 টাকা টোটাল। ঠিক আছে? এরপরে আসবো আমরা ফাইন্যান্সিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে।
সম্পদ বিক্রি করছি, কিভাবে বুঝবো বিক্রি করছি? এই যে সম্পদ এখানে দেখো, ছিল কত ইকুইপমেন্ট, ছিল 15, হয়েছে 19, বিক্রি করি না, কিনছি। কি কত টাকার সম্পদ কিনছি? 4000 টাকার সম্পদ কিনছি। যে এখন কেন ডিরেক্ট বসাই দিছি দেখো তো, 4000, 4000 না 5000? আচ্ছা, fully depreciated equipment that cost like a 1000 has discarded any cost and accumulated depreciation are removed from the account. বুঝতে পারছি কি হয়েছে। এইখানে আমাদের কি করতে হবে, এই ইকুইপমেন্টের যে ভ্যালু আমরা কিন্তু দেখতেছি যে 4000, কিন্তু 4000 না, হ্যাঁ 4000, 4000 কিন্তু কি হইতেছে, বোঝা যাইতেছে যে পারচেজ কিন্তু আসলে কিন্তু 4000 কেনে না, আরো বেশি কিনছে। কিভাবে বুঝবে আরো বেশি কিনছে? এই যে 1000 টাকা তোমার রিমুভ করতে বলছিল ওই স্যার অ্যাকাউন্ট থেকে, ইকুইপমেন্টে ব্যালেন্স দেওয়া আর আছে না তুমি যে 5000 টাকা? সম্পদটা আছে দেওয়া, ও হ্যাঁ হ্যাঁ, স্যার, যে এই দেওয়া থাকুক আর না, সাপোজ মনে করো দেওয়া নাই, তখন তুমি বুঝবা কিভাবে? তুমি তো আমি যেভাবে বললাম যেভাবে যদি ডিরেক্ট করে দিই তাহলে কিন্তু কোনো ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ এই যে এখানে একটা ইনফরমেশনটা আমরা পুরো পড়ছিলাম না, আমরা তো অর্ধেক করে রেখে দিচ্ছি। আসলে full depreciation equipment that cost like 1000 was discarded and its cost and accumulated depreciation were removed from the account. অর্থাৎ ডিপ্রিসিয়েশন এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যা আছে ওই অ্যাকাউন্ট থেকে বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ 15000 থেকে ওই 1000 বাদ দিয়ে দিতে হবে, তাহলে হয় 14000। এই 14000 কে 19000 বানাইতে হলে আর কত লাগে? 5000 লাগে। এই 5000ই কোশ্চেনে দেওয়া আছে, বুঝতে পারছি? যদি না থাকতো সেটা বললাম, দেওয়া আছে ভালো, তুমি 5000 ডিরেক্ট বসাই দিবে। একটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করে রাখতে হয়। হ্যাঁ, পরীক্ষার হলে কি দিয়ে দিবে তখন তো যাবে না। এই জন্য এইগুলো একটু অ্যাডভান্স চিন্তা করে রাখতে হবে। যদি না থাকে তাহলে কি হইতো, বা এই 1000-এর বা কি কি কাজ সেটা একটু জানা হলো। ঠিক আছে, তাহলে 5000 বসালাম। তারপর এরকম অঙ্ক মনে হয় একটা করছি, এর আগে একটা করছি প্রথম দিক দিয়ে হয়তো। এরপরে আমরা যেটা বসাবো, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস তো গেল, তারপরে কি বসাবো? এরপরে বসাবো হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আমরা বসাবো। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস গুলো কি কি আছে, নিচে সমন্বয়গুলো চেক করি। এটা বসাইছি, এটা বসানো হয়েছে। এই যে শেয়ার, 20000 শেয়ার কি করছে, ইস্যু করছে। হ্যাঁ, শেয়ার ইস্যু করলে টাকা আসে, ক্যাশ ইনফ্লো হয়। তাহলে 20000 ইন্টু 15 গুণ দিব। 20000 ইন্টু 15, কিন্তু লেখছি 10। দেখি কারণটা কি, গুণ দিই, দেখো কত হয়। গুণ দিলে এগুলো কিন্তু তোমার জানতে হবে, কেন লেখা 15, কেন 10 দিলাম, এগুলো একটু জানতে হবে। কত আসে? 3000 আসে নাকি? 3000 দিতে হবে, কারণ 15-র সাথে 2 গুণ হলো 30, মানে 3000। 3000 হওয়ার কথা, তুমি ডিরেক্ট 3000 লিখতে পারবা না। কেন? কারণ এই কোশ্চেনে আবার প্রিমিয়ামটা আলাদা করা আছে। এই যে এই জিনিসটা খেয়াল করি, কমন স্টক টাকা 10 টাকা করে, তাহলে ছিল 25000, হয়েছে 27000, তাহলে এখানে 2000 বাড়ছে। আর ওই বাকি যে 1000, ওই যে 5 টাকা করে প্রিমিয়াম, না 5 টাকা প্রিমিয়াম তো নাকি, ছিল 10 টাকা, হয়েছে 15 টাকা, তার মানে কি 5 টাকা প্রিমিয়াম অতিরিক্ত দামে বিক্রি করতে ইস্যু করছো। ঠিক আছে, অতিরিক্ত দামে যেহেতু ইস্যু করছো, তাহলে তুমি এই অতিরিক্ত যে দামে ইস্যু করলা সেটা হলো প্রিমিয়াম। ওই প্রিমিয়ামটাকে তুমি আলাদা লিখবে। 5 টাকা করে প্রিমিয়াম, 200-র সাথে 5 গুণ করলে হলো 1000, আর 200-র সাথে 10,000, 10 গুণ করলে 2000। তোমাকে প্রিমিয়ামটা আলাদা দেখাইতে হবে। ঠিক আছে, কমন স্টকের মেন মূল্য থেকে প্রিমিয়ামটাকে আলাদা করে দেখাবো আমরা। তাহলেই দেখো, এই যেখানে 2000 আর এই 1000, এই 3000, এই গুণ করলে দেখো 3000 হয়। 3000 তুমি একবারে বসাবা না, তুমি কি করবা, প্রিমিয়ামেরটা আলাদা লিখবা এবং অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটাকে আলাদা লিখবা। তার মানে ঘুরে ফিরে কি দাঁড়ালো, এই উপরের কাজটা হলো, নিচের কাজটা জাস্ট খেলে আমরা চেক করার জন্য নিয়েছি। আমাদের কাজটা হচ্ছে উপরের থেকেই 2000 আর এখানে 1000। তবে ডিভিডেন্ড নিচে কত টাকা, 6000। দেখি তো ডিভিডেন্ড, হ্যাঁ বলে দিয়েছি, ডিভিডেন্ড 6000 বসাই দিয়েছি। আমাদের ইউজ বের হয়েছে 3000, ইনক্রিজ হয়েছে 1000, বিগিনিং ব্যালেন্স ছিল 3, হয়েছে 4। বুঝতে পারছি, এখানে এই অঙ্কে 2টা কারেকশন ছিল, কারেকশনটা করে দিই। তারপর আমরা যাব 12 নাম্বার ম্যাথে।
12 নাম্বার ম্যাথেও নতুন কোনো কিছু আমি দেখতেছি না, তারপরে করাই দিই বিষয় অঙ্ক না। আমাদের মেবি মোট 18টা অঙ্ক করাই দিই। তার মধ্যে একটা ডিরেক্ট মেথডসের 2টা পার্ট বাকি আছে, শেষের অঙ্কটা ডিরেক্টের 3টা অঙ্ক। সেখানে দেখি নতুন কিছু পাই কি। প্রথমে আমার কি লাগবে, নিট ইনকাম লাগবে, 37,000 নিট ইনকাম, সেটা প্রশ্ন দেওয়া আছে সরাসরি, এবং মেথড বলে দিচ্ছি ইনডিরেক্ট। নিট ইনকাম আমরা আগে বসালাম, ঠিক আছে। এরপরে তোমার লাগবে কি অপারেটিং অ্যাক্টিভিটিস এর যে ইনফরমেশন সেগুলো অ্যাডজাস্ট করতে হবে। সেখানে কি কি আসে, প্রথমে আসে অ্যাকাউন্ট রিসিভেবল, কত টাকা আসবে, এটা দেখো কমে গেছে। কত কমছে, 18,000 টাকা কমে গেছে। 18,000 টাকা কমে গেছে, 18,000 টাকা আমরা কি করবো, অ্যাড করবো, বুঝতে পারছি। এই যে দেখো ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল 18,000। এরপরে ইনভেন্টরি, ইনভেন্টরি কি হচ্ছে, বাড়ছে, বাড়লে কি করে আমরা বিয়োগ করি, কত টাকা বাড়ছে, বাড়ছে হচ্ছে 9,450। তো এই দেখো নিচে ইনক্রিজ ইন ইনভেন্টরি বাড়ছে, এই জন্য কি করলাম, বিয়োগ করলাম। প্রিপেইড এক্সপেন্স কত টাকা হয়, বিয়োগ করলে কত হয়, প্রিপেইড এক্সপেন্স, বিয়োগ করলে হবে 5,720 টাকা, বুঝতে পারছি। 5,720 টাকা, এটা কি হয়েছে, বাড়ছে নাকি কমছে, কমছে, কমলে কি করতে হয়, যোগ করতে হয়। ল্যান্ড, ল্যান্ড ছিল হচ্ছে কত, 1,00,000। আমরা ল্যান্ডে পরে যাই, কারণ আমরা আপাতত করতেছি অপারেটিং অ্যাক্টিভিটি, সেগুলো আগে শেষ করি। আর এখান থেকে কিছু আসবে না। অ্যাকাউন্টস পেয়েবল কি হয়েছে, বাড়ছে, কত, 7,730। বাড়লে কি হয়, যোগ করতে হয়, যোগ করছি দেখুন, কত, 7,730। বন্ডটা পরে যাব। আচ্ছা, এখানে আর কিছু নাই, দেখি সমন্বয় কোনো কিছু আছে, এই যে অবচয় আছে সমন্বয়, হ্যাঁ, আমরা অবচয় বসাবো, 42,000 টাকা অবচয় বসাবো, ঠিক আছে। এরপরে কি বসাবো, ল্যান্ড পরে আসবে, এটা পরে আসবে, নিট ইনকাম তো বসাইছি। আমরা এখন দেখবো যে সম্পদ বিক্রি করছে কিনা এবং তার কোনো লাভ করতে আছে কিনা, সেটা আসবে। লাভ ক্ষতিটা থাকলে সেটা অলরেডি কিন্তু সব বসাই বলছে, এখন আমরা দেখি লাভ বা ক্ষতি হয়েছে কিনা এই সম্পদে। ইকুইপমেন্ট ওয়াজ পারচেজ 95,000, এবং মানে নতুন সম্পদ কিনছে 95,000 টাকার। in additional equipment costing টাকা 20,000 আচ্ছা, মানে বিক্রি করছে 6,000 টাকা না। আচ্ছা, মূল্য ছিল কত, মূল্য ছিল 10,000। খেয়াল করি গুগল তারা সুন্দর মতো বের করে দিছে, না থাকলে আমাকে বের করে নিতে হতো, ওই যে অবশ্যই বাদ দিয়ে বুক ভ্যালু দিয়ে দিচ্ছে 10,000, অর্থাৎ বিক্রয় যোগ্য মূল্য ছিল 10,000, কিন্তু বিক্রি করছে তুমি 6,000। তোমার কি লস হয়ে গেল না, 4,000 টাকা লস হচ্ছে। লস হলে যোগ করতে হয়, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, কি যোগ হবে, কি বিয়োগ হবে, এবং কে কোথায় যাবে। 4,000 টাকা, তাছাড়া এছাড়া আর কোনো এন্ট্রি নাই। আমরা সবগুলো দেখো চেক করে দেখি বসেছি, নতুন কিছু নেই, এখানে সব বসানো হয়েছে। 68,000 আসে, ওটার এটা যোগ করলে আসতেছে আমাদের 1,05,000। এরপর যাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এখানে কি আসে, সম্পদ ক্রয় বিক্রয় করলে সেই বিষয়টা লেখা হয়। আমরা কি কি কিনছি সেটা দেখবো, এবং কি বিক্রি করছি সেটা দেখবো। এই যে কিনছি ইকুইপমেন্ট বলে দিচ্ছি 95,000, আর ইকুইপমেন্ট কিনলে ক্যাশ আউট তো হয়, এই জন্য বিয়োগ। আবার ইকুইপমেন্ট বিক্রি করছি, কত টাকা বিক্রি করছি, 6,000 টাকা বিক্রি করছি, তাহলে 6,000 টাকা আমরা ক্যাশ পাইছি, এই জন্য আমরা যোগ করলাম, ঠিক আছে। এরপরে আমরা আর দেখবো কি যোগ বিয়োগ, মানে কোনো কিছু কিনছি, এই যে ল্যান্ড, ল্যান্ড ওয়াজ সোল্ড ফর ক্যাশ, ল্যান্ড আমরা নগদে বিক্রি করছি, ক্যাশ বুক ভ্যালু, বুক ভ্যালু যা আছে তাই, অর্থাৎ এই যে এখানে আমরা বিয়োগ করে যেটা পাবো সেটাই আমাদের বিক্রয় মূল্য। কত টাকা আসে, 25,000 টাকা আসে, 25,000 টাকা আমরা ল্যান্ড বিক্রি করছি। ল্যান্ডের কোনো অপচয় হয়নি, দেখি এখানে বলে দিছে যে ল্যান্ডটা তার বুক ভ্যালু যা ছিল সেই দামেই বিক্রি হয়েছে। বুক ভ্যালু যেই দাম, ওই দামে যদি বিক্রি হয়, তাহলে কি আর তার কোনো লাভ বা ক্ষতি হবে, কোনো লাভও হবে না, ক্ষতিও হবে না। এই জন্য ল্যান্ড বিক্রি করে কোনো লাভ বা ক্ষতি কিন্তু আর এখানে আমরা শো করি নাই, কারণ যা মূল্য ছিল তাই তুমি বিক্রি করে দিছো, ওখানে তোমার কোনো লাভও হয়নি, লস হয়। এই জন্য অপারেটিং অ্যাক্টিভিটিসে এর কোনো এন্ট্রি আসে না, জাস্ট যত টাকা বিক্রি করছে ওই বিক্রয় মূল্যটা আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটি আছে, 25,000 টাকা আসলো। তাহলে এখানে কি করছে, এটাও ইউজ হয়েছে,
এরপরে যাব ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি কি আসে? শেয়ার ডিবেঞ্চারের টাকা পেলে বা পরিশোধ করলে এইগুলো আর কি। ক্যাশ ফ্লো কিন্তু দেখছো কত ইজি চ্যাপ্টারটা, একদম ইজি চ্যাপ্টার। অনেকে ভয় পায় বুঝি না কেন ভয় পায়। সবই তো এক ঘুরে ফিরে একই এন্ট্রি আসতেছে, তাহলে তোমার যোগ বিয়োগ করে বাড়ছে না কমছে সেটা বের করা যাচ্ছে। এখন আমরা কি করবো? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে ডিভিডেন্ড শুরু করে না, এখান থেকে আসার মতো শুধু ডিভিডেন্ড আছে। দেখো এটার কাজ করছি, এখন প্রশ্ন হতে পারে এটার কাজ করি নাই, এটার কাজও কিন্তু করছি। কিন্তু 5,720 এটা কাজ প্রিপেড এক্সপেন্স, এটা কিন্তু কাজ করছে। এই 5,720 মাঝে মধ্যে এরকম এন্ট্রি মানে করা এন্ট্রি আবার দিয়ে দিবে কনফিউজিং করার, কিন্তু এটার কাজ আমরা করছি। ল্যান্ডের কাজ করছি, ডিভিডেন্ড এখন বসাবো 15,000। আর কোনো কিছু এখানে তো আরেকটা আছে, এটা পরে, এটা এখন পরে বলতেছি। আর কিছু আছে ইনভেস্টিং এ ফাইন্যান্সিং এ আসার মতো, নিচে থাকবে থাকে। বন্ড ফান্ড কি ইস্যু করছি? হ্যাঁ, বন্ড ইস্যু করা হয়েছে। কত টাকার বন্ড ইস্যু করা হয়েছে? না, বন্ডের কাজ হবে না কেন? এই যে শেষে দেখো কনভার্ট করছে। কনভার্ট করছে, কি কনভার্ট করছে? বন্ড ওয়ার কনভার্ট at face value by issuing 40,000 share of 1 টাকা পার ভ্যালু কমন স্টক। অর্থাৎ বন্ডের টাকাটাকে শেয়ারে কনভার্ট করছে। তাহলে বন্ডের টাকা তাহলে কি কমে যাবে আর শেয়ারের টাকা বেড়ে যাবে। কত কম বেশি হবে? 40,000 টাকা। বন্ডের টাকাকে তুমি শেয়ারে কনভার্ট করছো, ঠিক আছে? তাহলে বন্ড কমে যাবে, শেয়ার বেড়ে যাবে 40,000 টাকা। এটাও তাই কিন্তু করছে। তিরিশ ছিল হয়ে গেছে 3 লাখ, ছিল হয়ে গেছে 2,60,000, আর এটা ছিল 1,60,000 হয়ে গেছে 2 লাখ। তাহলে এটার দ্বারা কি ক্যাশ ফ্লোর কোনো ইম্প্যাক্ট হয়েছে? একদিক দিয়ে যে টাকা গেছে ওই ওই নগদ টাকার কিন্তু কম বেশি হয় না, এখানে জাস্ট খালি শেয়ারটা, বন্ডটা শেয়ারে কনভার্ট হয়েছে। এখানে কিন্তু নন ক্যাশ ফ্লো বলা হয় এটাকে। এটা তুমি চাইলে অঙ্কের শেষে দেখাইতে পারো, নাও দেখাইতে পারো, দেখাই দিলে ভালো। এই যে আমরা লিখছি নন ক্যাশ ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, অর্থাৎ নগদে যে লেনদেন গুলো হয় নাই ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং সেগুলো আমরা এখানে দেখাইতে পারি, না দেখাইতে বাধ্যতামূলক না, তবে দেখাই দিলে ভালো। কনভার্সন অফ সোল্ড ইনটু কমন স্টক, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করলাম আমরা? কমন স্টকে কনভার্ট করছি 40,000টা 1 টাকা করে 40,000, বুঝতে পারছি? তাহলে এইটার কাজ শুধু ওই লাস্টে দেখাই দিলেই হবে। এই যে এর আগে যেমন আমরা একটা এরকম পেজ পাইছিলাম কনভার্ট করছি, ওইখানেও আমরা শেষে এইভাবে লিখে দিতে পারি নন ক্যাশ ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এই যে এন্ট্রিগুলোর দ্বারা আমাদের ক্যাশে কোনো ইম্প্যাক্ট হয় না, সেগুলো আমরা শেষে দেখাই দিতে পারি। এরপরে কি আমাদের আর কিছু বসানোর বাকি ছিল? না, বসানো বাকি ছিল না। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিট ইনকাম ইনক্রিজ করছে 26,000, আর আমাদের বিগিনিং ব্যালেন্স ছিল ক্যাশের 45,000। 26 আর 45 যোগ করলে 71 হবে, ঠিক আছে? কোনো সমস্যা থাকলে বলবো। এখন 13 দেখবো, 14 তো আগেই হয়েছে। আমরা 13ই আজকে শেষ দেখবো। 13 দেখা হলে আমাদের 14 গত ক্লাসেই হয়েছে। আমাদের শুধু থাকবে 15, 16, 17, 18 এই 4টা অঙ্ক, আর সামনে 2টা অঙ্কের ডিরেক্টের কাজ আছে। 4টা অঙ্ক এবং ওই 2টা অঙ্ক, 6টা অঙ্ক নেক্সট ক্লাসে শেষ করে। তার মধ্যে একটা ছোট অঙ্ক আছে, আমরা একটু 13 নাম্বারটা শেষ করি। ঠিক, দেখো 13 নাম্বারে নতুন কিছু আছে কিনা। এরপরে আমরা চেক করে দেখবো, যদি একই রকম অঙ্ক থাকে তাহলে এক দুটো আরো কমাই ফেলবো। দেখো এখানে কি নতুন কিছু পাও? যদি না পাও আমরা কাজ দিব ক্যাশ, রিসিভেবল, ইনভেন্টরি, লং টার্ম ইনভেস্টমেন্ট, মেশিনারি, বিল্ডিং, ল্যান্ড, ঠিক আছে? অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন, মেশিনারি, বিল্ডিং, অ্যাকুমুলেট, এটা কি করতে হবে? ওই যে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিতে হবে 45 থেকে। তোমাদের মেবি এই ওয়ার্কিংটা করা নাই, এই আমি তো বলছি যে প্রত্যেকটা অঙ্কে একটু করে ওয়ার্কিং আমি চেঞ্জ করে দেবো যদি শিট নিয়ে থাকো যারা। এটি একটু খালি জাস্ট এটা অল্টারনেটিভ আকারে লেখা রাখতে পারো, অল্টারনেটিভ এইভাবে ওয়ার্কিংটা করা যায়, ঠিক আছে? মানে ছকটা করে ব্যবহার করে করা যায়। তাহলে
কি বললাম, ওই যে 1500 বাদ দিয়ে নিব। হ্যাঁ, এখানে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 45, সেখান থেকে 1500 বাদ দিব, 40 ছিল 1000 বাদ। বাদ না দিয়ে আবার তুমি এটা চাইলে এইভাবেও শো করতে পারো যে তুমি এখানে দেখালে নিড অ্যাকাউন্ট রিসিভেবল কি হয়েছে, বাড়ছে, তাহলে বাড়লে কি করবো, 5000 মাইনাস করে দিব। আর এখানে দেখাবো অ্যাকুমুলেট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট কি হয়েছে, ছিল 1000 হয়েছে 1500 বাড়ছে, তাহলে আমরা জানি কি লাইব্রেরিজ বাড়লে যোগ, এইভাবে করলেও যে রেজাল্ট আসবে ওইখান থেকে বাদ দিয়ে তারপরে যোগ করলেও সেম রেজাল্ট আসবে, কোনো সমস্যা নেই। এছাড়া আর কি কিছু নতুন আছে দেখো, একটা এমকিউ কিন্তু এখানে নতুন নাই, সব করা হয়েছে। মার্চেন্ডাইজ, মেশিনারি কস্ট, এগুলো সব এগুলো করা হয়েছে। গেন ইজ ইনক্লুড ইন প্রফিট, গেন তো সবসময় ইনক্লুড থাকবে প্রফিটের মধ্যে। হ্যাঁ, আমরা যে প্রফিট বের করি, হ্যাঁ, অঙ্কের শেষে প্রফিট বের করি না, আমরা যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করি তখন ওইখানে কি কি থাকে, আয় আর ব্যয়গুলো থাকে। তাহলে এই প্রফিট হলে মানে তুমি যদি একটা সম্পদ বিক্রি করে লাভ হয়, দেখি তোমার আয় না, আর আয় তো তখন ইনপুট থাকে, মানে আমরা যেটা ঘটনা ঘটে ওই ঘটনাটাই আবার বলে দিচ্ছে কনফিউজ করার জন্য। গেইন ইজ ইনক্লুড ইন দ্য নিট প্রফিট, নিট প্রফিটের মধ্যে গেইন ইনক্লুড আছে, বুঝতে পারছি? অর্থাৎ এটা না বললেও আমরা যেভাবে কাজ করি, এই জন্য কিন্তু কি করি আমরা, ওই বাদ আর কেন যোগ করি, আমরা নিট ইনকাম এই যে এখানে যে করি না, এই যে দেখো খেয়াল করি, তোমাদের তো কোনো সময় প্রশ্ন হয় নাই, প্রশ্ন হইতে পারতো না এরকম যে আমার লাভ হইতেছে, লাভ হলে তো ক্যাশ আসতেছে না, ক্যাশ আসতেছে যোগ হওয়ার কথা, কেন বিয়োগ হইতেছে? তো গেইন অন সেলস অফ মেশিনারি এটা অলরেডি আগে যোগ করা থাকে। হ্যাঁ, তো ওইখান থেকে আমাদের বাদ দিয়ে দিতে হয়, কারণ ক্যাশ, এটা দ্বারা কোনো ক্যাশ টাকা কি আসে, কারণ এটা আমাদের ওই ফিক্সড অ্যাসেট, তো ফিক্সড অ্যাসেটের কাজ তো আমরা আগে করে ফেলি, এটা অতিরিক্ত টাকা, এটা আগে ইনক্লুড থাকে বিধায় এটাকে আমাদের আবার ক্যান্সেল করে দিতে হবে, কমায় করতে হয় ক্যাশটা। আচ্ছা, গেইন এই দেখো, আমি একটু দেখাই দিই গেইনটা কিভাবে হয়েছে, গেইনটা কিভাবে হয়েছে। দেখো মেশিনারির কস্ট কত ছিল, মেশিনারির কস্ট ছিল 2500, অবচয় হয়েছিল 500, তাহলে বুক ভ্যালু থাকার কথা 2000, মানে পণ্য বিক্রিযোগ্য বা সম্পদটা বিক্রয়যোগ্য ছিল 2000 টাকা মূল্যে, তুমি বিক্রি করতে পারছো 3000, তোমার লাভ হয়েছে 1000। আর ওই যখন তুমি পণ্যটা বিক্রি করে তোমার লাভ হয়েছিল, তখন যখন তুমি ইনকাম স্টেটমেন্ট করছো তখন তুমি কিন্তু এই গেইনটা যোগ করছিলা, ঠিক আছে? সম্পদ বিক্রি করে যে লাভ, ওই লাভটা তুমি নিট ইনকামের সাথে কিন্তু ইনক্লুড হয়ে গেছে। এইটাকে এখন কি করতে হবে, আলাদা করতে হবে, নিট ইনকাম থেকে আলাদা করতে হবে। কেন আলাদা করলাম, কারণ এর মধ্যে ইনক্লুড আছে, তুমি আবার দেখানো যাবে না, এই জন্য এটাকে ক্যান্সেল করার জন্য আমাকে মাইনাস করতে হয়, আর লসটা যোগ করতে হয়, কারণ লসের কারণে নিট ইনকামটা কমে আসে, এটাকে আবার বাড়াইতে হবে, এই জন্য যোগ। দেখো এছাড়া কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে নতুন তেমন কিছু নাই বললেই চলে। আচ্ছা, এটা নাই নতুন, এখানে কিছুই নেই, তুমি এটা বাসায় করবা। হ্যাঁ, 13 নাম্বার অঙ্কটা বাসায় করবো, 14 গত ক্লাসে আমরা করছি, 15 তো কি নতুন কিছু আছে, যদি না থাকে দুইটা বাসায় কাছে থাকবে। নতুন কিছু এখানে দেখতেছি না। কনস্টেবল, রিটার্ন আর্নিং, নেট ইনকাম, ক্যাশ ডিভিডেন্ড, বন্ড, বন্ডের টাকা ছিল 50,000, পুরোটাই পরিশোধ করতে, তাহলে বন্ড আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে মাইনাস দেখাবো। এটা আমরা কি করছি, ইস্যু করছি, তো যোগ করবো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সরি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে, দুইটাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হবে। ডিপ্রিসিয়েশন একদম ইজি, হ্যাঁ, সবকিছু রেডি করা আছে, সেলসের কোনো কাজ হবে না, এই দুইটা তোমাদের বাসার কাজ থাকবে, বুঝতে পারছি? বাকিগুলো আমি করাই দিলাম, 16, 17, 18, বা যদি একরকম থাকে নিশ্চয়ই তার একটা পারবে। তাহলে আমাদের আর 5টা অঙ্ক বাকি হলো। হ্যাঁ, কত কত, 16, 17, 18, আর ওইখানে পার্ট বি এর একটা, সি এর হাফ বাকি আছে, ডিরেক্টেড। আজকে এই পর্যন্ত। হ্যাঁ, গেলাম না, যতটুকু করাইছে এই দুইগুলো করবো এবং বাইরের কাজ যেটা দিচ্ছে সেটা সব করবো।